শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। আজকে আমাদের আলাপের বিষয় গন্তব্য নতুন অর্থ বছর। নতুন একটি অর্থ বছর আমরা কিছুদিনের মধ্যেই শুরু করতে যাচ্ছি। যে বাজেটটি ছিল সেই বাজেটটিও পাশ হয়ে গিয়েছে, তো সেটির কার্যক্রম শুরু হবে। সেই প্রসঙ্গে আলাপ করব আজকে আমরা। সেই সঙ্গে অর্থনীতির আরও বেশ কিছু আলাপ রয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। সে প্রসঙ্গে আলাপে মোস্তফা কামাল রয়েছেন আমাদের সঙ্গে, কলামিস্ট এবং সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে রয়েছেন ডক্টর ইমরান আনসারি, সহকারী অধ্যাপক, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এবং রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। নিশ্চয়ই আপনাদের কাছে বিষয়টি পরিলক্ষিত হয়েছে যে আইএমএফের ঋণের যে চতুর্থ এবং 5 নম্বর যে কিস্তি, সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গিয়েছে। আমরা জানি যে কালকের মধ্যেই হয়তোবা সেই অর্থ আমরা হয়তো বাংলাদেশ হাতে পেতে যাচ্ছে। তো যখন আইএমএফ এই বিষয়গুলো নিশ্চিত করেছে, তখন তার একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে, এবং সেই সংবাদ বিজ্ঞপ্তিতে তারা 4টি বিষয়কে উল্লেখ করেছে যেসব কারণে বাংলাদেশের অর্থনীতি খারাপ অবস্থা আছে বলে মনে করছে আইএমএফ। সেই বিষয়গুলো যদি একটু বলি আমরা, যে 1 নম্বরে তারা রেখেছে রাজনৈতিক অনিশ্চয়তা, 2 নম্বরে রয়েছে কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি, এবং সবশেষে ব্যাংক খাতে অব্যাহত চাপ। এই 4টি বিষয়কে তারা আমলে নিয়েছে। এখন ব্যবসায়ী যারা রয়েছেন আমাদের, তারা এই যে আইএমএফ যে 4টি ইন্ডিকেশনের কথা বললো, যে এইসব অভিঘাতের কথা বললো, এইসব অভিঘাতের বেদনা ব্যবসায়ীরা কতটুকু বেদনা অনুভব করছেন, সেটি দিয়ে আলাপ শুরু করতে চাই। আশরাফ ভাই, আপনাকে দিয়ে। ধন্যবাদ। 4টি যেই মূল কারণ আইএমএফ উল্লেখ করেছে, এই 4টেই আসলে আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য আসলে মেজর পেইন পয়েন্ট। আপনি দেখুন রাজনৈতিক অনিশ্চয়তা, একটা ভালো জিনিস হচ্ছে রাজনৈতিক অস্থিরতা থেকে আমরা অনিশ্চয়তায় ইমপ্রুভ করেছি বলবো। এখন আমরা অ্যাটলিস্ট বলতে পারি যে আমরা কিছুটা স্টেবল অবস্থায় আছি। কোন দিকে যাব, আমাদের অর্থনীতি দিক নির্দেশনা কোন দিকে আসবে, এই জিনিসগুলো আমরা আশা করব যে সরকার হয়তো বা কিছু একটা সেটেলমেন্টের দিকে যাবেন। সো এই যে যতক্ষণ এই অনিশ্চয়তাটা থাকবে, ততক্ষণ কিন্তু আমাদের একটা যে কোনো ইনভেস্টরের একটা ফিয়ারফুলনেস থাকবে যে আসলে আমরা কী করব। বাট এটার থেকে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় যেই প্রবলেমটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে দেখুন আমরা খুব কঠোর একটা মুদ্রানীতির অবস্থানে গত প্রায় 18-19 মাস ধরে আছি, টু অ্যান এক্সটেন্ট, যেখানে আমাদের ইন্টারেস্ট রেট বাড়ানো তো হয়েছেই, সাথে সাথে যেটা হয়েছে যে সরকারি বরোয়িংয়ের কারণে আমাদের যে প্রাইভেট সেক্টর যে ক্রাউডিং আউট, আমাদের যে ক্রেডিট ফ্লো, যেটা আমাদের চলতি ঋণের প্রবাহ, এটা খুব ভীষণভাবে কমে গেছে। আপনি কাগজে কলমে দেখবেন যে একটা ছোট একটা গ্রোথ হচ্ছে, 3-4%, 5%, 7% এরকম গ্রোথ লেভেলে যাচ্ছে। বাট এফেক্টিভলি এটা বুঝতে হবে যে আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটালের একটা বড় অংশ দরকার হয় আসলে ইম্পোর্ট করার জন্য। কিন্তু সেখানে ইম্পোর্টে যেটা আগে 85 টাকা দিয়ে যেটা ইম্পোর্ট করতে পারতাম, সেটার জন্য এখন 122 টাকা, 123 টাকা লেভেলে দিতে হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিড কিন্তু প্রায় 40% বেড়ে গেছে। সেই জায়গায় যদি আমার 7% গ্রোথ হয়, তার মানে হচ্ছে এফেক্টিভলি আমার প্রায় 30%-এর মতো ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই কমে গেছে। এটা টু অ্যান এক্সটেন্ট যে আমাদের ব্যবসা বাণিজ্য অলমোস্ট চোখ করে দিচ্ছে, যে আমরা আসলে আমাদের যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি, তার হয়তো বা 60-70%-এর বেশি অপারেট করার ক্যাপাসিটি আমাদের আসলে আর নেই। 60-70%-এর নেমে যাওয়া মানে কিন্তু একটা বড় ধরনের জিডিপিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে। যেই কারণে আমরা যেটা মনে করি যে আইএমএফ যে এস্টিমেটটা করছে যে 3.2 থেকে 3.8% লেভেলে আমাদের জিডিপি 3.7 এর কথা বোধহয় বলেছিল, এটাও কিন্তু আসলে যদি হয় আমরা খুব খুশি হব, ব্যাপারটা এরকমই। আর ব্যাংকিং সেক্টরের ব্যাপারে দেখুন, ছোট একটা জিনিস আগে এখনই বলে ফেলি, ওভারঅল প্রবলেমটা যতখানি মনে হচ্ছে, এটা কিন্তু আসলে সেগমেন্টের প্রবলেম, সেক্টরের প্রবলেম না। কেন বলি আপনাকে আমি, দেখুন এনপিএল-এর 71 থেকে 80% হচ্ছে কনসেন্ট্রেটেড ইন 10 থেকে 14টা ব্যাংকের মধ্যে। তার মানে 47টা ব্যাংক তো আসলে ভালো আছে। আপনি যদি তাদের এনপিএল প্রপোজিশন দেখেন, সেখানে এভারেজে গিয়ে 5 থেকে 7% লেভেলে এনপিএল, সেটা মোটেই 20% না। সেক্টরে 10টা ব্যাংকের কারণে পুরো ব্যাংকিং সেক্টরে জি 10 থেকে 14টা আর কি। বাংলাদেশ ব্যাংকের প্রবলেমটা হচ্ছে যে 10টা ব্যাংকের 71% আমরা এক্স্যাক্টলি জানি, আবার এটাও জানি যে বাংলাদেশ ব্যাংকই বলছে যে 14টা ব্যাংকে আসলে একটা সিরিয়াস ক্যাপিটাল শর্টফল আছে। এটাকে আমরা দেখেছিলাম 10টি দুর্বল ব্যাংকে তালিকাভুক্ত করা বা তাদেরকে সেইভাবে পরিচয় করে দেওয়া হয়েছিল। এখন যে প্রশ্নটি রয়ে গিয়েছে, পলিটিক্যাল আনস্টেবিলিটি বা অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, সেটি কিভাবে কাটতে পারে? সেটা কি ইলেকশনই সমাধান, এরকমই কোনো কিছু, না আরো কোনো কিছু যুক্ত করবেন? আমাকে যদি জিজ্ঞেস করেন যে যেই মুহূর্তে আপনি একটা ইলেক্টেড গভর্নমেন্টে ট্রানজিশন করবেন, তার একটা ডিফাইন্ড টার্ম আছে, 5 বছর হোক 3 বছর হোক, তখনই কিন্তু এই অনিশ্চয়তাটা একটা বড়ভাবে কমে যায়।
কারণ যেই সরকারি ক্ষমতায় সরকার গঠন করবেন তারই আসলে একটা অর্থনৈতিক একটা পরিকল্পনা থাকবে, একটা ম্যান্ডেট থাকবে, একটা ম্যান্ডেট থাকবে। সুতরাং সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ব্যবসায়ীরা ভাবছেন যে নির্বাচিত সরকার এলে দেশের অর্থনীতি আসলে যে অনিশ্চয়তাটা কেটে যাবে অনেকখানি, সেটি অনেকটা কেটে যাবে বলে আপনি মনে করছেন। ডক্টর ইমরান আনসারী, আপনার কাছে আসতে চাই, মানে আস্থা এবং কনফিডেন্সের কথা বলা হয় বিনিয়োগটাকে বাড়ানোর জন্য, ব্যবসায়ীরা এটিকে বেশ গুরুত্ব দেন এবং সেই সঙ্গে চান তারা নীতির যে ধারাবাহিকতা সেটি রক্ষা করা। কিন্তু গেল দীর্ঘ সময় আমরা নীতির ধারাবাহিকতা এবং আস্থা বা কনফিডেন্স তৈরি এর কোনোটি আসলে করতে পারিনি। এই দুটোর কারণে আমরা অনেক ক্ষেত্রে বিনিয়োগ আগেও পাইনি, এখনও পাচ্ছি বলে আশ্বাস পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবে কতটুকু হবে তা নিয়ে আসলে চিন্তার জায়গা, ভাবনার জায়গা রয়েছে। এখন বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক অনিশ্চয়তা কি করে কমবে, সেটি কি নির্বাচনী আপনি সমাধান দেখেন কিনা? দেখুন, এই মুহূর্তে এটার জবাব দেওয়া কিছুটা আমার জন্য ডিফিকাল্ট, যে কারণ আমরা পিসফুল পাওয়ার ট্রান্সফরমেশন যখন ব্যর্থ হলো তখনই কিন্তু আমরা যুবকদের নেতৃত্বে আপরাইজিং দেখলাম। এটা যদি ধারাবাহিকভাবে পিসফুল ট্রান্সফরমেশন অফ গভর্নমেন্ট হতো, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হতো, তিনটি নির্বাচন আমরা দেখেছি, ভোট ডাকাতির নির্বাচন দেখেছি আমরা, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, আমরা সব কিছু দেখেছি। এটা যখন ব্যর্থ হলো তখন একটা আপরাইজিং হলো, একটা গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। এখন আমরা যদি বলি যে হ্যাঁ, নির্বাচনের স্কেডিউল হলে পরেই আপনার বৈদেশিক যে আপনার ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, দুটোই দেশি বিদেশি দুটোই, দেশি বিদেশি দুটি মনে করেন যে হ্যাঁ, ব্যবসায়িক হিসাবে উনি বলতে পারেন যে একটা গাইডলাইন কিন্তু পেয়ে যাচ্ছে বিদেশিরা, যে একটা 5 বছরের একটা সরকার আসছে। কিন্তু এটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে একটা যেই অ্যাসপাইরেশন নিয়ে আমাদের এই 2000 মানুষ জীবন দিল, আমাদের শত শত যুবকরা আহত হলো, তারা কিন্তু শুধুমাত্র একটা নির্বাচনের জন্যেই কিন্তু জীবনটা দেন নাই। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি এই সদ্য আমেরিকা থেকে এসেছি, যখন 21শে জুলাই আমরা দেখলাম যে ব্ল্যাকআউট করা হলো, বাংলাদেশের কোনো খবর পাচ্ছিলাম না, কোনো আত্মীয় স্বজনের সাথে ইমো, ফেসবুক কোনোভাবে যোগাযোগ আমাদের যখন ছিল না, তখন আমরা কিছু লোক 4-5 জন লোক টাইম স্কোয়ারে আপনার সেই বিক্ষোভের ডাক দিই, এবং দুরু দুরু বুকে আমরা টাইম স্কোয়ারে যাই এবং আমরা দেখতে পাই যে পাশে আওয়ামী লীগের সমর্থিত লোকেরা বিশাল ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি অবাক হবেন যে মানে 20 মিনিটের মধ্যে অন্তত 5 থেকে 1000 লোক কিভাবে যে সেখানে জড়ো হলো, এবং প্রথম আহ্বানে এখানে কোনো সিগনিফিক্যান্ট কোনো ফিগার ছিল না। আমাকে বাংলাদেশের কত % লোক চিনে বা আপনিও চিনেন কিনা আমার সন্দেহ আছে। আমার চেয়ে কম বয়সী আরও 3 জন ছেলে, আমরা 4 জন এটার বিহাইন্ডে ছিলাম। 10,000 লোকের সমাবেশ হয়েছিল। তারা কি সেদিন শুধুমাত্র একটি নির্বাচনের জন্য তাদের কাজকর্ম ফেলে দিয়ে টাইম স্কোয়ারে হাজির হয়েছিল? আমরা সেদিন কিন্তু দেখেছিলাম তাদের চোখে মুখে একটা স্বাধীনতার স্পৃহা। আমরা যে এই বিগত 17 বছরে রাজনীতিতে দুটো জিনিস, একটি হচ্ছে কালচার অফ পলিটিক্যাল কালচার, আরেকটা হচ্ছে কালচার অফ ফিয়ার। আমরা রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে আমরা যেটি দেখলাম, একটা ভয়ের সংস্কৃতি কিন্তু বাংলাদেশে ডেভেলপ করলো। আমি 12 বছর ধরে, আমার কলিগ এখানে রয়েছেন, আমি 2014 সালে সংকটের আবর্তে বাংলাদেশ নামক একটি বই লেখবার কারণে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। 12 বছরে আমি এই দেশে আসার সাহস পর্যন্ত করিনি। আমার যে দেখার, আমার যে বাংলাদেশের কাছে যে এখন চাওয়া পাওয়া শুধুমাত্র একটি নির্বাচন নয়, আমার দেখা কিন্তু ভিন্ন। আপনার এজন্য প্যারাডাইম শিফট কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এক একজন এক একটি চিন্তা চেতনাকে ধারণ করে কিন্তু এই বিপ্লবের পর কেউ হয়তো ধরেন যে হেফাজত মনে করছে হ্যাঁ আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে ফেলবো এখন এই বিপ্লবের মধ্য দিয়ে। বিএনপি একটি বড় দল, তিনটি টার্ম তারা ক্ষমতা আসতে পারে না, তাদের জনপ্রিয়তা আছে, তাদের দেখার দৃষ্টিভঙ্গি হচ্ছে হ্যাঁ যদি আগামী দিনে নির্বাচন হয়, নির্বাচিত হলে এটা
দেখাই যাচ্ছে তাদের সংগঠনের যে ভিত্তি, প্রতিটি পাড়া মহল্লায় যেভাবে সংগঠন, তাদের পিসফুল ভাবে ইলেকশন হলে তারা ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে, তারা তো নির্বাচন চাইবেই। এমনিভাবে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের দেখবার বা তাদের যে তাদের আকাঙ্ক্ষা কিন্তু ভিন্ন। এজন্য আমি বলছি যে হ্যাঁ, বিনিয়োগের পার্সপেক্টিভে আমরা হয়তো বলতে পারি, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আপনার কর্পোরেট সিস্টেমে কাজ করে দেখেছি, তারা থ্রেট অ্যানালাইসিস করে। প্রত্যেকটি বড় বড় হাউস সিকিউরিটি কমান্ড সেন্টার তারা করে রেখেছে সেখানে। আপনার বাংলাদেশের ঘটনা আপনি কিভাবে অ্যানালাইসিস করেন এটা আপনার বিষয়, কিন্তু সে কিন্তু প্রতি মুহূর্তে এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এখন বিনিয়োগকারী যারা রয়েছেন তারা আসলে এই জায়গা থেকে কি ভাববেন? আসলে যতক্ষণ পর্যন্ত ইলেকশন না হবে তারা কি মানে আস্থা পাবেন এখানে বিনিয়োগ করার জন্য দীর্ঘমেয়াদী? নির্বাচন তো হতেই হবে, নির্বাচন হওয়ার জন্য যে প্রক্রিয়া, নির্বাচিত সরকার এলে তো আসলে এই নীতি পলিসি এগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, এই কারণে তো বিনিয়োগকারীরা আসলে ওয়েট এন্ড সি। আমি মনে করি যে খুব ব্যাপক মাত্রায় কিন্তু পরিবর্তন হবে না। তার কারণ হচ্ছে যারা এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন আমরা দেখছি তারা প্রত্যেকেই বিপ্লবের পক্ষের শক্তি। দেখবার দৃষ্টিভঙ্গি বা চিন্তার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। তো সেই জায়গায় আমরা কিন্তু একটা অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার দিকে যাচ্ছি। যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে বৈঠকটি করলেন, এটা কিন্তু অনিশ্চয়তা থেকে একটা সুস্থ ধারার রাজনীতিতে যাওয়ার একটা কনফিডেন্সের জায়গা কিন্তু সেখানে তৈরি হয়েছে। যে আমি ফিরবো আপনার কাছে আবারও, মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম সেটি যে মানে যদি আমরা ধরে নিই যে লন্ডন বৈঠকের কথা বলছিলেন, তো লন্ডন বৈঠকে আমরা যেটি দেখলাম যে ফেব্রুয়ারিতে মানে রোজার আগে নির্বাচন হওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। তো রোজার আগে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে তো অর্থ বছর শেষের যে 4 মাস বাকি থেকে যায়, সেই 4 মাসে তো কোনো মানে এই সরকার থাকছে না, নতুন সরকার আসতে যাচ্ছে। তাহলে এই সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেটে যে নীতি তারা রেখেছে, যে কর কাঠামো রেখেছে, সেটি নতুন সরকার এসে রাখবে কি না সেটি এক ধরনের প্রশ্নের জায়গা। আর যে ভাবনাটি যে বিনিয়োগকারীরা আসলে তা আমরা দেখেছি যে আগেও তো ইলেক্টেড গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, সেই সময়ও তো আসলে বিনিয়োগের গতি খুব একটা বাড়েনি। তাহলে মানে ইলেক্টেড গভর্নমেন্ট এলেই যে বিনিয়োগের গতি বাড়বে সেটির কোনো যুক্তি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত যৌক্তিক প্রশ্ন করেছেন। সাদামাটাভাবে যদি বলি, রাজনীতির সাথে অর্থনীতির একটা রসায়ন অথবা কেমিস্ট্রি থাকে, ছিল, ভবিষ্যতেও থাকবে। তো এই মুহূর্তে আমরা যেভাবে নির্বাচনের কথা বারবার বলছি, যে সরকারটি ছিল সেটিও নির্বাচিত সরকারের ছিল, আবার শুধু 5 বছরের জন্য ছিল না, তাদের হাইপ ছিল বা প্রচারণা ছিল 41 সাল পর্যন্ত তারা থাকবেন। অর্থাৎ রাজনৈতিক যে স্থায়িত্ব বা আমরা যেটাকে বলি যে স্থিতিশীলতা, সেটা তো আরও বেশি করেই তারা দিবেন। বাস্তবে সেটা ছিল না। বাস্তবে আনসারি ভাই যেটা বললেন যে ভয়ের বিষয়, ভয়ের রাজনীতি ছিল, ভয়ের সাংবাদিকতা ছিল, ভয়ের অর্থনীতিও ছিল। যদিও সরকারের দাবি ছিল, কখনো বলা হয়েছিল যে আমরা ব্যবসা বান্ধব, কখনো ব্যবসায়ী বান্ধব, বিনিয়োগ বান্ধব। আসলে কি বান্ধব্য, বন্ধুত্বের কি দশা, সেটা ভুক্তভোগীরা ভালো করে বুঝেছেন, অর্থাৎ ব্যবসায়ীরা বুঝেছেন। আমরা ভুলে যাচ্ছি তাদেরকে ডেকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে আমরা তো আপনাদের সাথে আছি, শুধু আজকে না, প্রথমতও থাকবো, দ্বিতীয়তও থাকবো, মরণের পরেও থাকবো। অর্থাৎ এই যে ভয়ের মধ্যে ফেলে তাদেরকে দিয়ে এসব কথাবার্তা আদায় করা, এটা কিন্তু দেশের অর্থনীতিকে যে কি যন্ত্রণার মধ্যে ফেলেছে, ব্যবসায়ীরা কিন্তু হাড়ে হাড়ে ভুগেছেন, আবার মুখ খুলে বলতে পারেননি। সমান্তরালে দুর্ভাগ্য, ব্যবসায়ীরা এখনও যে খুব মুখ খুলে বলতে পারছেন তা কিন্তু নয়। যদিও ব্যবসায়ীদের উচ্চাসা অনেক, নির্বাচিত অনির্বাচিত সেটা মূল ঘটনা নয়, তারা আসলে একটা নীতি সহায়তা চায়। কি স্থায়িত্ব চায়? প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা স্বাভাবিকতা চায়। আমরা আলোচনায় আনছি না যে নির্বাচনের বিষয়ে বা রাজনীতির বিষয়ে আমরা একটা দিশা পেয়েছি প্রধান উপদেষ্টার আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের মধ্য দিয়ে, কিন্তু অর্থনীতির কি অবস্থা হবে ওইটার কোনো দিক নির্দেশনা কিন্তু আমরা পাইনি। তার উপর আপনি দেখেন ছোট্ট ঘটনা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট। বাজেটের আগে অর্থাৎ মে মাসে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে ব্যস্ত থাকে, কর্মব্যস্ত থাকে, 24 ঘন্টার মধ্যে 16-17 ঘন্টা কাজ করে, এনবিআর একদম অকার্যকর। সে প্রসঙ্গে আবার বাজেট পাশের পর আবারও অকার্যকর। এগুলো কিন্তু নমুনা অত্যন্ত খারাপ।
তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা তারপরও বলছেন না করেও কিন্তু বলছেন। তারা হয়তো যমুনা ঘেরাও করতে যান না, এটা তাদের পক্ষে সম্ভব না। ব্যবসায়ীদের সবসময় একটা নীতির মধ্য দিয়ে চলতে হয়, একটা সীমানার মধ্যেও চলতে হয়। কথা বলার সময় হিসাব করে বলতে হয় যে কোনটা বলে কোন দোষে পড়ে। আবার এখন মোস্তফা কামাল ভাই, ওইটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনার কাছ থেকে সেটি হচ্ছে যে পলিসি রেখে গেল এই সরকার বা রেখে যাবে, ইলেকটেড গভর্নমেন্ট এসে সেই পলিসির ধারাবাহিকতা আদৌ রাখবে কিনা? অবশ্যই রাখবে। এখানে গুণগত খুব একটা পরিবর্তন কখনোই আসলে হয়নি, সেটা নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। সেটির প্রমাণ কিন্তু এবারের বাজেটও আমরা দেখেছি যে আগের সরকারের বাজেট হচ্ছে কিন্তু খুব বেশি পরিবর্তন না, কিন্তু হেরফের এবারের তেমন বাজেটে নেই। দেখেনি। কিন্তু এখানে গোলমাল বাজছে যে ব্যবসায়ীরা যে কয়েকটা জিনিস যাচ্ছে, IMF 4টার কথা বলছে, একটাকেও আপনি 1 নম্বর আর একটা 2 নম্বরে করতে পারবেন না। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। একটি সাথে আরেকটি যুক্ত। বিশেষ করে আস্থার একটা বিষয় আছে। আস্থা, সেটা রাজনৈতিক, অরাজনৈতিক, অর্থনৈতিক, যে কোনো দিকে আস্থার একটা বিষয় আছে। তো ব্যবসায়ীরা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সেটা কিন্তু ব্যবসায়ীরা বলার অপেক্ষা রাখে না। আবার বিনিয়োগের ক্ষেত্রে সেটা দেশি হোক আর বিদেশি হোক, 2 ভাগে আমরা ভাগ করি। আসলে বিনিয়োগ মানেই বিনিয়োগ। গেল সরকারের আমলেও কিন্তু বিনিয়োগ সম্মেলনের নামে আমাদেরকে কয়েকদিন সুন্দর সুন্দর কথা শোনানো হয়েছিল। তো ব্যবসায়ীদের নিশ্চয়ই একটা আস্থা ছিল, আরও অনেকের মতো, যে বর্তমান যে সরকার আছে ওখানে 4 জন দেশ সেরা অর্থনীতিবিদ আছেন। আবার যিনি এই সরকারের প্রধান, আন্তর্জাতিকভাবে তিনি অর্থনীতির ক্ষেত্রে খ্যাতিমান, তার জ্যোতি খ্যাতি বিশাল। আবার তিনি একজন ব্যবসায়ীও, সামাজিক ব্যবসা তার। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের উচ্চাসাটা একটু বেশি। কিন্তু আমরা খেয়াল করি গত 10 মাসে আমাদের বাণিজ্য উপদেষ্টা তো একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, আমরা খেয়াল করলাম গত 10 মাসে সরকার কিন্তু বিদ্যুতের মিটার রিডার থেকে শুরু করে ট্রেনের অস্থায়ী কর্মচারী পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের সাথেও কথা বলেছে। কিন্তু ব্যবসায়ীদের সাথে মোটা দাগে কথা হয়েছে ওই রকম তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তাহলে যেই ক্ষেত্রে ধারণা করা হয়েছিল যে ব্যবসায়ীদের সাথে সরকারের যোগাযোগটা অন্তত বাড়বে, খুব ঘটা করে যোগাযোগ না হোক, খুব উত্তেজনা দিয়ে যোগাযোগ না হোক, মাঝে মধ্যে যদি যোগাযোগটা হতো, আমার দৃঢ় বিশ্বাস পেশাগত জায়গা থেকে যে বাজারের তথ্য, অর্থনীতির ভিতরের তথ্য, এখনও আন্ডার টেবিল কি হয় ওই তথ্য, গ্যাসের কি অবস্থা, বিদ্যুতের কি অবস্থা, সেই বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হতো পারতেন রাষ্ট্রের সরকার। কাছে। একটা বিরতির সময় হয়েছে মোস্তফা কামাল, একটু বিরতি 30 সেকেন্ড একটু শেষ করে ফেলি বিষয়টা। নতুন করে গত 10 মাসে কর্মসংস্থান তো তৈরি হয়নি, আরো 1 লাখের মতো অন্তত যে নতুন বেকার তৈরি হয়েছে বিভিন্ন কলকারখানা বন্ধের মধ্য দিয়ে। সরকার একদম জানে না তা নয়, সম্ভবত ব্যবসায়ীদের সাথে যোগাযোগ থাকলে ব্যবসায়ীরা ইলাবোরেট বলতে পারতেন যে এর ইফেক্টটা কি হচ্ছে আমাদের দেশে। বিরতির পর ফিরে এসে জানবো আশরাফ ভাইয়ের কাছ থেকে যে ব্যবসায়ীদের সাথে সরাসরি আলাপের জায়গা কতটুকু সরকারের, সেটা কি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমেই কি সরকার করতে চাচ্ছে কিনা বা করছে কতটা, সে নিয়ে ব্যবসায়ীরা কতটুকু সন্তুষ্ট। দর্শক, এটা বিরতির পর আবারও ফিরে আসছে এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে, আলাপ করছি গন্তব্য নতুন অর্থ বছর প্রসঙ্গে। আশরাফ ভাই, আপনার কাছে আসতে চাই, মানে ব্যবসায়ীদের দাবি দেওয়া, ব্যবসায়ীদের চাওয়া পাওয়া, সেই বিষয়গুলো রিফ্লেকশন এই সরকারের সঙ্গে যদি বলি যে সমন্বয় বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে আপনাদের সঙ্গে কতটা হচ্ছে, প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কি? প্রত্যাশা অনুযায়ী যে হয় না এটা তো বোঝাই যায়। কিন্তু দেখুন, এখানে দুটো জিনিস একটু বলা দরকার, যে সরকারের কিন্তু আমরা ফোকাস দেখছি অনেক যে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করার জন্য। এটা ভালো উদ্যোগ, কিন্তু এখানে যেটা মাথায় রাখতে হবে যে দেখেন, আমাদের হিস্ট্রিতে কখনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের 0.3 to 0.7%-এর উপরে উঠেনি। আমাদের দেশের ইকোনমিক গ্রোথের জন্যে আমাদের প্রায় গ্রোথের পুরোটাই ডিপেন্ড করে আমাদের ডোমেস্টিক ইনভেস্টারদের রিইনভেস্টমেন্টের উপরে। আমরাও কিন্তু ব্যাপারটা এমন না যে আমরা ব্যাংক থেকে সারা বছরে প্রাইভেট সেক্টর যত টাকা ইনভেস্ট করে তার একটা ক্ষুদ্র অংশ আসে ব্যাংকের থেকে, 15-20%-এর বেশি। আপনি যদি রাফলি আপনার আমাদের অ্যানুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে আবার $100 বিলিয়ন। সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক সিস্টেম থেকে 15 থেকে 20 বিলিয়ন ডলারের বেশি গ্রোথ কখনো হয় না। তার মানে হচ্ছে বাকি যে $80 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, এটা পুরোটাই এন্টারপ্রেনাররা নিজের পকেট থেকে আর্নড প্রফিট থেকে রিইনভেস্টমেন্ট করেন। এবং আমাদের যে গত 30 বছরের যে গ্রোথ স্ট্রাকচার, আশরাফ ভাই, এই সময়টা পুরোটাই তাই। এই সময়টাতে কি দেশীয় যারা উদ্যোক্তা তাদের রিইনভেস্টমেন্ট কি অব্যাহত আছে? একেবারেই সম্ভব হচ্ছে না। তার অনেকগুলো কারণ আছে। দেখুন, 1 নম্বর হচ্ছে আপনি যখন 15% ইন্টারেস্ট রেট তুলে দিচ্ছেন, তখন আমার যে এক্সিস্টিং এবং আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল সাপ্লাই সেটা যখন কমে যাচ্ছে, আমাদের পক্ষে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করাটা এখন খুবই ডিফিকাল্ট।
কারণ আমাদের অপারেশন সাস্টেন করতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, যে ইকুইটিটা দরকার, সেটাতে আসলে টান পড়ে গেছে। এবং টান পড়ার আরও দুটো কারণ আছে। আপনি যদি দেখেন যে গত 3 বছরে 22 থেকে 25 পর্যন্ত, জুন 25 পর্যন্ত আমাদের ফরেন এক্সচেঞ্জ ইয়ের কারণে, রিভ্যালুয়েশনের কারণে টাকা প্রায় 37 টাকার মতো কমে গেছে ডলারে। সেইটার থেকে যে একটা ম্যাসিভ যে একটা লস হয়েছে, এটা আমার হিসাবে প্রায় কয়েক ট্রিলিয়ন টাকা, তার মানে কয়েক লক্ষ কোটি টাকার লেভেলে। এবং এটার পরিমাণটা, এটার সাথে যদি আপনি যোগ করেন যে গ্যাসের কারণে যতটুকু ক্ষতি হয়েছে, আপনার ওয়েজ রেট বাড়ার কারণে যতখানি ক্ষতি হচ্ছে, আপনার ইনফ্লেশনের ফলে আমাদের ডিমান্ড কমে গেছে, সেই কারণে যতখানি ক্ষতি হচ্ছে, বাংলাদেশের কর্পোরেট সেক্টর যে এখনও আসলে সার্ভাইভ করছে, এটা একটা মিরাকল। আসলে অনেকে তো আবার অন্যভাবে একটু বলে, সেটা হচ্ছে রিইনভেস্টমেন্ট যেহেতু হচ্ছে না, মানে বাংলাদেশের শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো একেবারে যে প্রফিট করছে না তা তো না, তাহলে প্রফিটের টাকা যাচ্ছে কোথায়? ব্যাপারটা হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট কি হচ্ছে কি? আমরা এই সময়টা তো আবার দেখলাম যে সুইস ব্যাংকে 1 বছরে 33 গুণ বেড়েছে বাংলাদেশিদের জমা করা। জি, আসলে এই সুইস ব্যাংকের টাকাটা যে কি বাংলাদেশি না নন বাংলাদেশি, না বাংলাদেশি ব্যাংকের আপনার নস্ট্র অ্যাকাউন্টের টাকা, এগুলো পুরোটাই আমরা কেউ ডিফাইন করতে পারি না। বাট আপনার প্রশ্নটা যদি জবাব দিই আমি এইভাবে, দেখেন প্রত্যেক বছর $100 বিলিয়ন রিইনভেস্টমেন্ট যে হয়, আমাদের যে ইনভেস্টমেন্ট হয়, এই টাকাটা কোত্থেকে আসে? এই 100 বিলিয়ন যদি না করেন আপনি, এই 100 বিলিয়ন কিন্তু আপনার ওই 7% জিডিপি গ্রোথ রেট দেয়। এটাকে যদি আপনি $10 বিলিয়ন নিয়ে আসেন, $10 বিলিয়ন মানে কিন্তু অনেক টাকা। প্রাইভেট সেক্টর মিলে অনেকেই কিন্তু প্রফিট করছে, সবাই যে প্রফিট করতে হবে তা তো না। কিন্তু এই রিইনভেস্টমেন্টের পরিমাণটা যদি আপনি, প্রফিটের পরিমাণটা যদি আপনি কমিয়ে দেন, তখন আপনার ইনভেস্টমেন্টে ঘাটতি হবে। ইনভেস্টমেন্টে ঘাটতি হলে আপনার এমপ্লয়মেন্ট বাড়বে না, কর্মসংস্থান বাড়বে না। এখন যে সিচুয়েশন আছে তাই হচ্ছে। কারণ এবং এটার মূলে তো হচ্ছে আপনি একটা যে ম্যাক্রো ইকোনমিক পলিসি নিয়েছেন, যে আপনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে, লিকুইডিটি কমিয়ে আপনি একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেবেন, সংকোচনমূলক অর্থনৈতিক হবে। তো সংকোচনমূলক হলে তো আপনার গ্রোথ রেট কমবেই। গ্রোথ রেট কমলে আমাদের যেটা সমস্যা হয়, প্রত্যেক বছর আমাদের ওয়ার্কফোর্স রাফলি 20 থেকে 22 লাখ মানুষ যোগ হন, 2.5%-এর মতো গ্রোথ হয়। তো আপনার যদি এমপ্লয়মেন্ট যদি প্রত্যেক বছর 2.5% গ্রোথ না হয়, তাহলে বিপুল পরিমাণ তাহলে আপনার বেকারত্ব বাড়বে। আমরা যাবো। হ্যাঁ, ডক্টর আনসারী, একটু জানতে চাই এটা একটু আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এই যে আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, ইনভেস্টমেন্ট কম হচ্ছে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, এটার আফটার শকটা কি হতে পারে সামনের দিনের অর্থনীতিতে, ইকোনমিতে? দেখুন, এটা তো খুব স্বাভাবিক। এটা মানে অ্যানালাইসিস করার জন্য খুব বেশি অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। যেটা হচ্ছে, আমাদের তো একটা বড় সংখ্যক যুব সমাজ রয়েছে যারা গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে। এখন তার একটা স্বপ্ন আছে, তার একটা জীবন জিজ্ঞাসা আছে যে সে তার গ্র্যাজুয়েশনের পরে সে একটা জব নিবে, ধরেন যে এন্ট্রি লেভেলের জব যেটাকে বলি আমরা, নিবে। এখন আমি আমার 4-5 জন বন্ধু বান্ধবের সাথে এই 3-4 দিনে যারা ব্যবসায়ী, তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা কোনো রকমে তাদের ব্যবসাটা টিকিয়ে রাখছেন। এক বন্ধু বললেন যে অর্থের সংকটে আমার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তার বোনাসটা দিয়েছি গত 2 দিন আগে, ঈদের আগে দিতে পারিনি। এই যে বাস্তবতা, এই বাস্তবতার ক্ষেত্রে যেটা হচ্ছে, নতুন করে রিক্রুটমেন্ট আর হবে না। নতুন করে রিক্রুটমেন্ট না হওয়ার কারণে যে হবে, যে জনশক্তিটা গড়ে উঠলো এখানে, আমাদের বিশাল একটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তারা চিন্তা করবে দেশে যেহেতু কোনো চাকরি হচ্ছে না, তাহলে আমি বিদেশে পাড়ি জমাই। এখন সমস্যাটা হচ্ছে কি, এখন একটা ফ্লো ছিল বাইরে যাওয়ার, বিশেষ করে নর্থ আমেরিকা যাওয়ার একটা ফ্লো তৈরি হয়েছিল, কিন্তু নানা ধরনের ইমিগ্রেশন ল, স্টুডেন্ট ল, বিভিন্ন ধরনের পলিসির কারণে, মানে আগে 11,000-এর মতন স্টুডেন্ট গড়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করত। এটা একদিকে আপনি হয়তো বলবেন যে ব্রেইন ড্রেইন হচ্ছে, কিন্তু তাদের অর্থ কিন্তু আবার বাংলাদেশে ব্যাক করছে। কিন্তু বাংলাদেশের মানুষের যে পরিবারের প্রতি টান, নারীর যে টান, এটা অন্য সোসাইটিতে, রেমিটেন্স ফ্লো তো আমাদের অর্থনীতির জন্য অন্যতম এক ধরনের। হ্যাঁ, তো এই ছেলেগুলো যখন ওখানে এমএস করার পরে সে 100K স্যালারিতে জয়েন করে, মাত্র 2 বছরের একটা শিক্ষা নিয়ে, সেই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি ইউরোপের অবস্থা জানি না, আমি উত্তর আমেরিকার কথাটা জানি যে ব্যাপক হারে আপনার স্টুডেন্ট যেতে পারবে না। তখন সে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়বে। এই ফ্রাস্ট্রেশনেরটা কাটানোর জন্য তার উপায় কি? সে মোবাইলে এডিকশন হবে, মোবাইলে সে দীর্ঘক্ষণ সময় কাটাবে, তার মনোজাগতিক
যে ক্ষেত্রে তার একটা প্রভাব পড়বে। আমরা কিন্তু এটা আলোচনা করি না যে অনলাইন সোশ্যাল বিহেভিয়ার নামে একটা টার্মিনোলজি তৈরি হয়েছে। মানে ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা অনলাইনে কিন্তু এডিক্টেড আছি। আর যখন ফ্রাস্ট্রেটেড থাকবো তখন আরো বেশি পরিমাণে আমি ফেসবুক দেখবো, বেশি পরিমাণে আমি গেমস যুক্ত দেখবো। করি আপনার সাথে, সেটা হচ্ছে আইএমএফ যেখানে মানে একটি কারণ উল্লেখ করেছে আমাদের অর্থনৈতিক খারাপ অবস্থা, সেটা হচ্ছে কঠোর আর্থিক এবং রাজস্ব নীতির প্রভাব। কিন্তু আইএমএফ নিজেও তো আসলে খুব কঠোর এবং রাজস্ব নীতি তারাই চায় যে ভর্তুকি কমে যাক, বেশি করে কর বসুক, মানে কঠোরতা তো আইএমএফ এর কাছ থেকে আমরা শুনি, তারাই আবার সেটার কারণ দিচ্ছে অর্থনীতি খারাপ হয়ে যাওয়ার পিছনে। এটার ব্যাখ্যাটা একটু যদি বলেন আমাকে। দেখুন, আইএমএফ এর যে পলিটিক্স, এটা আমি একটু কমই বুঝি আর কি। আইএমএফ এর এই ডিলিংসটা আমি আসলে কমই বুঝি, যে আইএমএফ এর থেকে ঋণ নিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেটাকে আমরা বলি যে সেমি পেরিফেরি যে কান্ট্রিগুলো আছে, প্রান্তিক পর্যায়ে আমরা আসলে তো এই রাষ্ট্রগুলো Peripheral অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ঋণ নিয়ে তারা দরিদ্রগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার আসলে মানে রিসার্চের ডোমেইন এইটা না, কেন হচ্ছে এটা আমি জানি না। যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তারাই বলতে পারবেন যে কেন সেটা হচ্ছে। এর বেনিফিট কিন্তু আপনার পেরিফেরির কান্ট্রি বা সেমি পেরিফেরি যে কান্ট্রিগুলো আছে এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়। এই তফাৎগুলো কেন হয় এগুলো কিন্তু আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে। এমনি সাদামাটা আমি একটা মন্তব্য করে দিলাম, এই মন্তব্যের ভিত্তিতে রাষ্ট্র চলবে, এটা হয় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই অর্থনীতির ভলিউম কিন্তু দিন দিন বাড়ছে। 55 বছরে কয়টা অর্থনীতি নিয়ে গবেষণার প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পেরেছি, ইনস্টিটিউশন আমাদের গড়ে যে তুলতে পেরেছি। মানে আর্থিক খাতের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো চাপের মুখে রয়েছে। আমরা একটু আসতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। এনবিআর নিয়ে কথা হচ্ছিল, সেই প্রশ্নটা একটু জবাবটা নিতে চাই আপনার কাছ থেকে। 3 দিন ধরে চলমান কর্মবিরতি, তারপর দেখলাম অর্থ উপদেষ্টা চেষ্টা করলেন সেটিকে নিরসন করার, কিন্তু তার আহ্বানে সাড়া দিলেন না এনবিআর কর্মকর্তারা। তারপর 28 জুন তারা এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছেন এবং সব দপ্তর কমপ্লিট শাটডাউন থাকবে এমন ঘোষণাও দিয়েছেন। যেখানে আমাদের রাজস্ব আদায়কে আরও বাড়াতে হবে, এবারে বাজেটও লক্ষ্যমাত্রা আমাদের বেড়েছে, সেখানে এনবিআর যখন এর আগে বাজেটের পরে এসেও এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, রাজস্ব আদায় পরিস্থিতি কতটুকু স্বাভাবিক রাখতে পারবো আমরা? জি, একটা উদ্বেগ স্বাভাবিকভাবে দেখা দিয়েছে। মানে সরকার কেন এটাকে মিউটেশন করতে পারছে না? সম্ভবত করার খুব চেষ্টা করছে আজকের ভূমিকা যেটা দেখলাম। মনে হলো কিন্তু কতগুলো শব্দ এগুলো শুনতে ভালো লাগে, রাজনীতিতে ভালো লাগে। শাটডাউন, লকডাউন, মার্চ টু এটা অর্থনীতি নিয়ে সেটা খাটে না। অর্থনীতির কিছু স্বাভাবিক গতি আছে, সে তার নিজস্ব একটা গতিতে চলে। তো এই ধরনের কর্মসূচি দেয়া মানেই তার গতি রোধ করা। তো এই সরকারের যে উপদেষ্টারা আছেন, যেটা আমি আগে বলছিলাম যে তারা অত্যন্ত অভিজ্ঞ, তারা ভালো করে জানেন। তারা রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নেই, সেটা সত্য, কিন্তু অর্থনীতিতে একাডেমিশিয়ানদের একটা বিষয় থাকে। তারা যেগুলো, তাদের অসংখ্য ছাত্র আছেন বাংলাদেশে, তারা কিন্তু পড়ান। তো আবার বাস্তবে অর্থনীতি কোনটা মাইক্রো কোনটা ম্যাক্রো এত সামষ্টিক কোনটা খুব একটা বোঝা দরকার করে না। লাভ লোকসান ঠিক আছে কিনা, মিলের চাকা ঠিকভাবে ঘুরলো কিনা, মাস শেষে বেতন হলো কিনা, বোনাস হলো কিনা, মাঝে মধ্যে একটু ইনক্রিমেন্ট হয় কিনা, এটা কিন্তু সবাই বোঝে ভালো করে। তো সেটা বুঝতে গিয়ে ব্যবসায়ীরা আবার প্রকাশটা ওভাবে ঘটাতে পারছে না, কারণ ব্যবসায়ীদের একটা স্বভাব বলেন, বৈশিষ্ট্য বলেন, অথবা বাস্তবতা বলেন, কোনো ব্যবসায়ী যদি মুখ কালো করে বা কান্নাকাটি করে তার প্রতিষ্ঠানের জন্য এটা অমঙ্গল হয়। তাকে শুটেড বুটেড থাকতে হয়, সক্ষমতা দেখাতে হয়। তো আমাদের সামনে তো একদম দগদগে প্রমাণ আছে যে কিভাবে উত্তরণ করা যায় এই ধরনের পরিস্থিতি। উপদেষ্টারা তো অভিজ্ঞ আছেন, ব্যবসায়ীরা অত্যন্ত সক্ষম, চেষ্টা করছেন। সেটা আমাদের আপনার আমার চাকরির মতো নয় যে দুপুরে মনে হয়েছে এই প্রতিষ্ঠান ভালো নয়, সন্ধ্যায় গুড বাই দিয়ে দিলাম। ব্যবসায়ীদের একটা দোকান বন্ধ করতে গেলেও 2-4 মাস লাগে, শুধু দোকানটা বন্ধ করতে গেলে, চালু করতে গেলেও লাগে। তো ওই জায়গায় আমি যেটা উদাহরণের কথা বলছিলাম, শ্রীলঙ্কায়ও কিন্তু আমাদের মতো পরিস্থিতি হয়েছিল, অনেকটা আমাদের ছাপ ছিল। খুব কম সময় তারা সার্ভাইভ করে ফেলেছে। কিভাবে করলো সেটা আমাদের ওই তথ্য নেওয়ার বিষয় আছে, লুকানো নয় কিন্তু তথ্যগুলো তাদের ওখানে। আমাদের এখানে যেভাবে ব্যবসায়ীদেরকে তাচ্ছিল্য করা হচ্ছে মাঝে মধ্যে, আবার রাজনৈতিক কারণে কিছু ব্যবসায়ী কারাগারে আছেন, কিছু ব্যবসায়ী পলাতক আছেন, কিছু কোথায় আছেন আমরা জানি না, শুধু তারাই জানেন। শ্রীলঙ্কায় কিন্তু এই পর্বটা আসেনি, কোথাও মিলের চাকা বন্ধ হয়নি, কোথাও চাকরির চুক্তির ঘটনা কিন্তু ঘটেনি। আমাদের এখানে যে 1 লাখ লোক বেকার হলো, সংখ্যায় 1 লাখ হয়তো অনেক নয়। আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল, মনে রাখতে হবে, চাকরি শব্দটা দিয়ে। কোটা,
চাকরির কোটা, সেটাও আবার সরকারি চাকরি, তাও একেবারে নগণ্য সংখ্যক। আমাদের কর্মসংস্থানের বিশাল উৎস হচ্ছে বেসরকারি খাত। তো এই বেসরকারি খাতে যেখানে 1 লাখ লোক নতুন করে চাকরি হারালো, অর্থাৎ নতুন বেকার পয়দা হলো বা হাতে ধরে বেকার করে দিলাম, তো পুরনো বেকারের সাথে নতুন বেকারের যে সংযোগ, তারা এখন কি করছে আমাদের কিন্তু গণমাধ্যমে ফলো আপ কোনো রিপোর্টিংও নেই। তারা কিছু না কিছু একটা কিন্তু করছে, আর নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন ভালো কিছু একটা করছে না। তো সেটা যে আমাদের সামাজিক অবস্থার মধ্যে একটা বাজে প্রবণতা তৈরি হচ্ছে, আমরা কিন্তু একটু একটু দেখছি কোথায় কোথায় কারা ঘুরছে, কারা কি করছে, অর্থাৎ একজনও কোনো ভালো কাজ করছে না। এবারে কাজ বাজেটেও পাচ্ছে কি না। আমরা দেখলাম যে নতুন কর্মসংস্থান তৈরির জন্য কোনো আলাদা উদ্যোগ, কোনো স্কিম, তেমন এরকম কোনো উল্লেখযোগ্য নয়। কোনো কিছু তো প্রধান উপদেষ্টা যেটা একটা ভরসা দেখিয়েছিলেন, আবার তার প্রতি ভরসা জাগাই তো স্বাভাবিক। তিনি এসব ক্ষেত্রে অত্যন্ত ম্যাজিক দেখাতে জানেন, এটা তার অভিজ্ঞতা। তো মেটিকুলাস একটা শব্দ ব্যবহার করেছেন। তো যে বেকার তার কাছে মেটিকুলাস মনে হয় আমি বোধহয় একটা চাকরি পাচ্ছি, যে বেতন কম পায় তার কাছে মেটিকুলাস অর্থ যে আমার বোধহয় বেতন বাড়ছে, যেই ব্যবসায়ী অবিরাম লোকসান করছে তার কাছে মেটিকুলাস অর্থ হচ্ছে যে আমার ব্যবসার অবস্থা বোধহয় ভালো হচ্ছে, যে যার মতো করেই ভাববে। তো বাস্তবতা হচ্ছে সরকার এখন পর্যন্ত রহস্যজনক কারণে দুটা সেক্টরের প্রতি খুবই অনীহা। একটা হচ্ছে শিক্ষার্থী আন্দোলন, শিক্ষার্থী বারবার বললাম, শিক্ষার দিকে কিন্তু অ্যাটেনশন নাই এখন পর্যন্ত, ওই ছাত্ররা ক্লাসরুমে ফেরত যায়নি। আবার ব্যবসা যদি সচল না থাকে, অর্থাৎ অর্থনীতির প্রাণশক্তিতে যদি রক্ত সঞ্চালন না থাকে, ওখানে কিন্তু ভালো কিছু আশা করা দুষ্কর। যেমন নগদে আছে যেটা যে দ্রুত হস্তক্ষেপ করা যায়, শেয়ার বাজার। আমরা ওখানে দেখলাম যে প্রতিদিনে গোলমাল বাজছে, তার উপর এনবিআর-এর যে গোলমালটা এসে এটা যুক্ত কিন্তু হলো আমাদেরকে নতুন করে। ভয় জাগাচ্ছে রীতিমতো। এই ধরনের একটা প্রতিষ্ঠান বাজেটের আগে এক ধরনের অকর্মণ্য অবস্থায়, বাজেটের পর আবার অকর্মণ্য অবস্থায়, আবার বলছি বিনিয়োগ বাড়বে। তো আবার ধরেন ঠিক আছে, দেশিদের অবস্থা খুব একটা ভালো নয়, দেশিদের মধ্যে গোলমালও আছে ধরে নিলাম। তো বিদেশিদের জন্য কি আলাদা কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে এখানে? অথবা বিদেশিদের জন্য কি বন্দরের সুযোগ সুবিধা বা ডলারের রেট আলাদা কিছু একটা হবে? এই বাংলার জমিনেই হবে, এই বাংলার আলো বাতাসেই হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে ইমেজ, তিনি যে বিনিয়োগের কথা বলছেন, আমার বিশ্বাস তার যে সার্কেল গোটা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ নয়, তিনি যদি একটা উদ্যোগ নেন, দেশি বিনিয়োগও বাড়তে পারে, বিদেশি বিনিয়োগও আসতে পারে। নইলে দেশিদের জন্য যেটা সমস্যা, বিদেশিদের জন্য ওইটাই একই সমস্যা। সমস্যা। একটা বিরতির সময় হচ্ছে মোস্তফা কামাল ভাই, বিরতির পর ফিরে আসবো। আশরাফ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে অনেকগুলো দেখছি আমরা যে অর্গান ঠিকঠাক মতো কাজ করছে না, মানে আলাপে যেই বিষয়গুলো উঠে এলো, দেশি যারা ইনভেস্টর রয়েছেন তারা ইনভেস্ট করছেন না, বিদেশি বিনিয়োগ আসছে না, বিনিয়োগের কনফিডেন্স বাড়ছে না, এনবিআর এক ধরনের অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ব্যাংক চাপের মুখে রয়েছে, শেয়ার বাজার কাজ করছে না, অর্থনীতি মানে সামনের দিনের বাণিজ্য তাহলে কি বলছে সেটা শুনবো একটা বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ। আশরাফ ভাই, মানে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম, অনেকগুলো অর্গান ফাংশন করছে না, তাহলে সামনের দিনের বাণিজ্যের অবস্থা কি দাঁড়াবে? আচ্ছা, আগে প্রথমে যদি একটু ডাউনসাইড দিয়ে শুরু করি, যেটা আসলে শঙ্কাজনক রীতিমতো, সেটা হচ্ছে দেখুন আমাদের যেটা হয়েছে যে গত কয়েক বছরের একটার পর একটা, মানে উই হ্যাভ বিন হিট উইথ এ পারফেক্ট স্টর্ম। আপনার এনার্জি ক্রাইসিস, ইউক্রেন ওয়ারের আপনার এনার্জি ক্রাইসিস, এবং এটা থেকে আমাদের যে তারপরে যেটা দেখা গেল যে সব জায়গায় ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হলো, ক্রেডিট ফ্লো গ্লোবালি কমে গেল, সেটার ইম্প্যাক্টে আমাদের ক্রেডিট ফ্লো কমে গেল, আমাদের কারেন্সি একটা ম্যাসিভ ডিভ্যালুয়েশনের মধ্যে দিয়ে গেল। আমরা দেখা গেল যে মাসের পর মাস আমরা যথেষ্ট এনার্জি সিস্টেমে দিতে পারছি না, নিরবচ্ছিন্ন দিতে পারছি না। গ্যাস সাপ্লাই একবার অন হয়, একবার বন্ধ হয়। সো এরকম, এবং এটার ফলে যেটা হলো যে আমাদের একটা ব্যাংকিং সিস্টেমে একটা বড় ধরনের লিকুইডিটি ক্রাইসিস ক্রিয়েট হলো। এই তিনটার ফলে, মানে এই পারফেক্ট স্টর্ম যেটা যদি আমি বলি, তাহলে তখন যেটা হয় যে আমাদের কর্পোরেট সেক্টর একটা বড় ধরনের লসের ফেস করেছে, একটা ক্যাপিটাল ইরোশন হয়েছে আমাদের গত 3 বছরে। এটার ফলো অন এফেক্ট হচ্ছে আপনার কর্পোরেট বানাতে হচ্ছে ব্যাংকের যে বড়, ব্যাংকে যারা গ্রাহক, ব্যাংক থেকে যারা ঋণ নিয়েছেন, এখন আমাদের যদি যারা ঋণ নিয়েছেন তাদের সবাই যদি দৈন্য দশা হয়, তখন যেটা হয় ব্যাংকও আসলে, ব্যাংকের ব্যালেন্স শিটও আসলে এফেক্টেড হয়। আমরা যে এখন দেখছি যে আমাদের এনপিএল লেভেল হঠাৎ করে 10 থেকে 20% বেড়ে গেল হঠাৎ, এটা কিন্তু একটা বড় কারণ, কিন্তু এই কর্পোরেট সেক্টরের এই দুর্বলতাটা। প্রবলেমটা হচ্ছে আপনি যখন ব্যাংকিং সেক্টরে যখন হিট করে, তখন ব্যাংকের ক্যাপিটাল কমে যায়। ক্যাপিটাল কমে গেলে ব্যাংক আসলে নতুন করে লোন দিতে পারে না।
লোন দিতে না পারলে ইকোনমিক গ্রোথ আবার সাস্টেন হয় না। ইকোনমিক গ্রোথ সাস্টেন না হলে আপনার ব্যবসায়ীদের অবস্থা আরও খারাপ হয় এবং ইট বিকামস এ সাইকেল, ডাউনওয়ার্ড সাইকেল। তখন যেটা হয় যে ইকোনমি ক্রমাগত ছোট হতে থাকে, গ্রো করার সক্ষমতা হারিয়ে ফেলে। আপনি যদি দেখেন পৃথিবীতে অনেকগুলো, এবং এটার একটা ক্লাসিক নামও আছে, ইটস কল্ড এ টুইন ব্যালেন্স শিট প্রবলেম। গুগলে গিয়ে এই নামে সার্চ দিলে মোটামুটি কয়েক লক্ষ পৃষ্ঠা পাওয়া যায়। বাট এটার মধ্যে সবচেয়ে খারাপ এক্সাম্পলগুলোর একটা হচ্ছে জাপানে এই জিনিসটা ধরেন আপনার 90-এর দশকের প্রথম দিকে হয়েছিল। তাদের প্রায় 10 বছরের উপরে লেগেছে জাপানের মতন একটা ইকোনমি, জাপানের মতো স্ট্রেংথ নিয়ে 10 বছরের মতো লেগেছে সেখান থেকে বেরোতে। আমাদের জন্য সবচেয়ে বড় শঙ্কার জিনিসটা হচ্ছে যে আমরা যে সুপার টাইটেন মনিটারি পলিসিতে যাচ্ছি, এটার ফলে এই ধরনের টুইন ব্যালেন্স শিট প্রবলেম ক্রিয়েটেড হয় কি না। কারণ দেখুন আমরা একটু মানে একটা কতগুলো আমাদের নিজস্ব স্ববিরোধতাও আছে, অর্গানের মতনই ব্যাপারটা। যে দেখুন আমরা একদিক থেকে আমাদের ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট বাজেটে কমিয়ে দিচ্ছি যাতে আমাদের ইয়ে কমে যায়, আপনার ডেফিসিট কমে যায় এবং ইনফ্লেশন কমে। আবার উল্টা দিকে কিন্তু আমরা রাজস্ব ব্যয় বাড়িয়ে যাচ্ছি। রাজস্ব ব্যয় বাড়াচ্ছি কীভাবে? আমরা 70-80 হাজার নতুন করে সরকারি কর্মচারী নিয়োগ করার কথা চিন্তা করছি। এবং এটা করার ফলে যেটা হচ্ছে যে আমাদের যে টার্গেট ছিল যে ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়াটা কমিয়ে দেবে, সেটাও কিন্তু কমানো সম্ভব না। এই চলতি অর্থ বছরে তো লক্ষ্যমাত্রার কাছাকাছি ছুঁই অবস্থা। কারেক্ট। আমরা এই আগামী অর্থ বছরে আমরা কিন্তু বলছি যে 1,20,000 কোটি টাকা বড় করবে সরকার। সরকার যদি 1,20,000 কোটি টাকার ঋণ নেয়, এটা খেয়াল করে দেখেন, এটা প্রায় আপনার ব্যাংকিং সিস্টেমের 8-9%। এখন আমাদের বছরে যদি 8 থেকে 10% যদি ডিপোজিট গ্রোথ হয়, সেটার পুরোটাই যদি সরকারের নিয়ে চলে যায়, তাহলে কিন্তু তার মানে হচ্ছে যে ব্যবসার জন্য কি থাকলো, ব্যবসায়ীদের কাছে নতুন করে কোনো ঋণ প্রবাহ বাড়বে না। ঋণ প্রবাহ না বাড়লে আমরা তো আবার ওই যে প্রথম দিকে যে সাইকেলের কথা বলছিলাম ওই সাইকেলে পড়ে যাব। সো আমরা কিন্তু এইটা মাথায় রাখতে হবে, এটা খুব একটা বড় একটা ক্রান্তিকাল আমাদের জন্য, যে আগামী 5 বছর আমাদের ইকোনমি কি করবে, আগামী 5 বছর 10 বছর ইকোনমি কি করবে, সেটা কিন্তু আমরা আগামী 1 বছরে কি করব তার উপর অনেকখানি ডিপেন্ড করবে। জি, ডক্টর আনসারী, আপনার কাছ থেকে সমাধান জানতে চাই। এই যে সংকটের কথা শুনলাম আমরা, তা থেকে উত্তরণের উপায় কি আমাদের? দেখুন, সংকটের উত্তরণের উপায় হচ্ছে ডায়ালগ। এই যে আপনি ওনার মানে উনি হলো ফিল্ড লেভেল, আমরা প্র্যাকটিশনার বলি, উনি ফিল্ডের থেকে কিন্তু কথাগুলো বলছেন। আমি ওনার বিস্তারিত পরিচয় জানি না, উনি কিন্তু গবেষক না যে উনি গবেষণা করছেন, মানে রিয়েল স্টোরিটা আমাদের সামনে তিনি তুলে ধরছেন। তাহলে এটাকে পশ্চিমা দুনিয়ায় বলে পাবলিক হিয়ারিং। যে কোনো যখন ক্রাইসিস হয় তখন গভর্নমেন্টের উচিত স্টেক হোল্ডারদের সাথে তার কথা শোনা, এবং সেই কথা শুনে তার রিকমেন্ডেশন নিয়ে তারা সামারি করে যতদূর গভর্নমেন্ট পারে। গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্টের কাজ হলো এখানে ফেসিলিটেট করা। কারো উচ্চ তাদের ইয়ে হলো যে সে 5,000 কোটি টাকা সে লাভ করতে চায়, কারো না আমি $1,000 সন্তুষ্ট। সকল শ্রেণী পেশার মানুষকে একটা গভর্নেন্সের আওতায় ফেসিলিটেট করাই হলে গভর্নমেন্টের দায়িত্ব। আমি জানি না এই বাজেট হবার আগে এই ধরনের কোনো ডায়ালগ হয়েছে কিনা। আমার কিছু তো হয় আনুষ্ঠানিকভাবে না, আনুষ্ঠানিকভাবে হলে তো আপনার কোনো কাজ হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি এই জিনিসটা হতে হবে। ডক্টর আনসারী, মানে একটু বলি, আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ একটা লাইন বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা প্রতিবার বাজেটের আগে দেখি সরকার বিভিন্ন সেক্টরের সাথে বসে, খাতের সাথে বসে ব্যবসায়ীরা দাবি দেওয়া জানান, কিন্তু কোনো রিফ্লেকশন বাজেটে থাকে না। প্লিজ না, আমি যেটা দেখেছি আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে, যে একটা সিটির বাজেট যখন হয় তখন তার ইলেকটেড প্রতিনিধি, তার জনগণ কি ভাবছে, রাস্তায় একবারে সাধারণত রাস্তায় দাঁড়িয়ে ঠান্ডা, আপনার ধরেন যে -10 -16 এর মধ্যে একটা তাঁবুটা নিয়ে সে মানুষের থেকে কতগুলো কোশ্চেন অ্যান্সার নিয়ে বিভিন্ন ভাষায় অনুবাদ করে। আমরা একটা মাল্টিকালচারাল সিটিতে থাকি, নিউ ইয়র্ক সিটিতে, বিভিন্ন লোক এমপ্লয়ি নিয়োগ করে সে তার জনগণের মতামত নেয় এবং তার কনস্টিটিউয়েন্সির লোকজনের মতামতটাকে সামারি করে সে ওইখানে সাবমিট করে। আপনি যেটা বলছেন সেটি একদমই আদর্শিক। এই ধরনের প্র্যাকটিস তো আমরা এই সরকারের আমলেই দেখতে চেয়েছিলাম, বা দেখতে যদি পেতাম সেটি হয়তো সামনের যে ইলেক্টেড গভর্নমেন্ট তাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতো। হ্যাঁ, অবশ্যই আমি সেই জায়গায় যাচ্ছি যে আমরা কিন্তু আসলে সিস্টেমের যে পরিবর্তন আমরা কিন্তু সব জানি। এটার জন্য এই যে আমি জিনিসটা বললাম, এটার জন্য কিন্তু পিএইচডি করার দরকার নেই। আমি দেখেছি যেটা, যে একটা সিটি
সিটির বাজেট, রাষ্ট্রের বাজেটের কথা বলছি না, সিটির বাজেটের জন্য যদি তার নির্বাচিত প্রতিনিধি যদি মাঠ পর্যায়ে রাস্তায় এরকম, হ্যাঁ, কাজ করতে রাস্তায় দাঁড়িয়ে মতামত নিতে পারে এবং সেই মতামতের প্রতিফলন যদি বাজেটে প্রতিফলিত হয়, তাহলে এটা তো হলো পার্টিসিপেশন। গুড গভর্নেন্সের একটা অন্যতম ইন্ডিকেটর হচ্ছে পার্টিসিপেশন। পার্টিসিপেশনটা আমরা কিভাবে বুঝি? শুধু ভোট দেওয়াটা হলো আমাদের পার্টিসিপেশন, আর কোনো ক্ষেত্রে আমাদের কোনো পার্টিসিপেশন দরকার নেই। বাকি যা কিছু আছে যে আপনার ব্যুরোক্রেটরা করে দিবে, আমরা পার্লামেন্টে যাব, পার্লামেন্টে গিয়ে আমরা ইয়েস নো বলবো, সেই মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চা হবে, পার্লামেন্টারি ডেমোক্রেসির চর্চা হবে। আসলে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট যদি আমরা না করি, সিস্টেম যদি না দাঁড় করাতে পারি, এই সরকারের কিন্তু সেই ম্যান্ডেট ছিল জনগণের কাছে যাবার। আমি 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 তো আশাই করতে পারি এই বাজেটের সময় অন্তত বিভিন্ন সেক্টর ভাগ করে, যারা এনার্জি সেক্টরে বিজনেস করে, যারা গার্মেন্টস সেক্টরে বিজনেস করে, যারা মৎস্য সম্পদ নিয়ে বিজনেস করে, এগ্রিকালচার নিয়ে বিজনেস করে, তাদের সাথে ইনক্লুসিভলি পাবলিক হিয়ারিং করা, ওপেন কথাগুলো শুনে একটা সামারি করে, সেই সামারির ভিত্তিতে 100% বা শতভাগ হয়তো এই মতামতের প্রতিফলন ঘটবে না, 10%ও যদি হতো, তাহলে পরবর্তী গভর্নমেন্ট কাছে একটা অনুসরণীয় দৃষ্টান্ত হতে থাকবে। অনুসরণে মোস্তফা কামাল ভাইয়ের কাছে দৃষ্টি থাকতো এবং তারা পরবর্তী গভর্নমেন্ট 20% হয়তো বাস্তবায়ন করতো। এর মধ্য দিয়ে আমরা একটা কালচার ডেভেলপমেন্ট এই করতাম। কালচারটার পরিবর্তন হতো। মোস্তফা কামাল ভাই, এই সুযোগটা তো ছিল, কিন্তু জি, পেলাম না। আমরা যেটাকে বলছিলাম বারবার, বন্দোবস্ত, হ্যাঁ, নতুন প্রথাগত বন্দোবস্ত পদ্ধতির বাইরে এই সরকারে যাওয়া সম্ভব ছিল। সকল ব্যবসায়ীর সাথে কথা বলা সম্ভব না হোক, ক্ষুদ্র ছোট বড় মাঝারি এসব ভাগ খাতভিত্তিক সম্ভব ব্যবসায়ীদের না সাথে কথা করা বলা, হোক, হ্যাঁ, অন্তত সম্ভব ছিল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অথবা আরো যেই অর্থনীতির বিশেষজ্ঞরা আছেন, সালেউদ্দিন উপদেষ্টা আহমেদ পরিষদে যারা রয়েছে, অথবা ওয়াহিদউদ্দিন মাহমুদ, তাদের যে ছাত্ররা আছে বিভিন্ন সেক্টরে, শুধু ছাত্রদের সাথেও যদি কথা বলতেন, সেই ক্ষেত্রে তারা আমাদের অর্থনীতির ভিতরগত অবস্থাটা জানতেন। একটা কথা উল্লেখ না করলেই নয়, আমাদের ব্যবসায়ীদেরকে এমনিতেই বারবার কলঙ্কিত করা হয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং বিচার একটু বেশি করেই হওয়া উচিত, দৃষ্টান্ত তৈরি করার জন্য। 111-এর সময় একবার ব্যবসায়ীদেরকে কলঙ্কিত করা হলো, এমনই কলঙ্কিত করা হলো যেটা আমাদের গ্রাম বাংলায় বলে যে পিটুনির পর অমাবস্যায় পূর্ণিমা আবার একটু ব্যথা করে। আমাদের ব্যবসায়ীদের অবস্থা কিন্তু 111-এ সেটাই করা হয়েছিল। তো ওই ব্যথার মধ্য দিয়েই যখন আবার 14-15 বছর তারা সহ্য করলেন আরেক ফরম্যাটে, 24 কিন্তু একটা সুযোগ এনে দিয়েছিল। তো তাদের সাথে কথা বললে অন্তত একটা নোটগুলো ডাউন হতো, নোট ডাউন যেটাকে আমরা বলি, হতো। এটা এই সরকার যতটুকুই পারুক বা না পারুক, পরবর্তী সরকারের কিন্তু 24-এর চেতনার বাইরে যাওয়া খুব সম্ভব হতো না। খেয়াল করে দেখুন আপনি, নির্বাচনটা কিভাবে হবে, সরকার পদ্ধতি কীরকম হবে, বিস্তর আলোচনা হচ্ছে। সরকারের কাঠামো কমিশনের প্রথম দফা বৈঠক হলো, দ্বিতীয় দফা শুরু হচ্ছে। ব্যবসায়া এবং ব্যবসায়ী অর্থনীতির উত্তরণ, বাণিজ্যের উত্তরণ কি করে কিন্তু ঘটবে, কারো আলোচনার মধ্যে খুব একটা নেই। অর্থাৎ ব্যবসায়ীদেরকে এখনো সাইডলাইনে রেখে দেয়া বা টোটাল অর্থনীতিকেই সাইডলাইনে রাখা, গুরুত্ব না দেয়া। মানে এই সরকার কিছু করবে না, যা করা ইলেক্টেড গভর্নমেন্ট এসে বুঝবে, যাবতীয় দায়িত্ব ওই সরকারের। তাহলে আমাদের যে প্রথার বাইরে আমরা 9-10 মাস সময় পেলাম, ওই সময়টা তো আমরা কাজে লাগাতে পারলাম না। যেটাই একাডেমিশিয়ান যারা আছেন, এই উপদেষ্টা যারা আছেন, তারা নির্মোহ, তারা শিক্ষিত এবং অনেক জানেন, বোঝেন, তারা অন্তত ভিত্তিপ্রস্তরটা করে দিয়ে যেতে পারতেন। কিন্তু সেটার নমুনা না থাকাতে স্বাভাবিকভাবে এই ব্যবসায়ীদের উৎকণ্ঠা বাড়ছে। যেটা বলছিলাম যে কেউ কেউ কিন্তু লজ্জায় অথবা বাস্তব পরিস্থিতির কারণে ব্যবসাটা বন্ধও করে দিতে পারছেন না, তাদের টেনে টুনে নেওয়া যেটাকে বলে নিয়ে যেতে হচ্ছে। তো সেটা কতদিন কাহাতক সম্ভব হবে? একবারও কেউ আলোচনা করছেন না যে যেই মিল্ক ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে ওগুলো কিভাবে আবার চালু করা যায়। ওই আলোচনা কিন্তু কোথাও নেই। ওইটার রোডম্যাপটা কি হবে, সে বিষয়ে কিন্তু কোনো আলাপ নেই। কোনো আলাপ নাই। তো অন্তত আলাপও যদি থাকতো, এরপরে কার্যকরের একটা পথরেখা পাওয়া যেত। আমরা নির্বাচনের পথরেখা চাই, সরকারের চরিত্রটা কীরকম হওয়া উচিত ওটা চাই, আমাদের অর্থনীতি কিভাবে চলবে, কিভাবে কর্মসংস্থান বাড়বে, ওই আলোচনা কিন্তু একদম নেই। মোস্তফা কামাল ভাই, আমরা কিন্তু দুটো কমিটি হতে দেখেছিলাম, এই যে শ্বেতপত্র প্রকাশ যারা করলেন, তারাও তো এক ধরনের আসলে পথরেখা দেওয়ার চেষ্টা করেছেন। সরকার তো সেটি খুব বেশি খুব একটা গ্রাহ্য করছে বলে আমরা নমুনা দেখছি না। বরং আমরা শ্বেতপত্র কমিটির প্রধান যিনি, তাকে বরং হতাশা প্রকাশ করতে দেখেছি যে কোনো কিছুই হচ্ছে না। আবার একজন উপদেষ্টা বলেও ফেলেছেন, রাজনৈতিক নেতাদের সাথে তার যতটুকু কথা হয়েছে, আরও বিভিন্ন সেক্টরের সাথে, বিশেষ করে তিনি রাজনীতিবিদদের মিন করেছেন, যে তাদের সাথে কথা বলে তার মনে হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা খুব একটা সোচ্চার নন। আমাদের ওই বাস্তবতা মানে নিতে হবে ভাই, ওটা মানতেই হবে।
বাংলাদেশের ইতিহাসে গভর্নর পালানোর ইতিহাসও তৈরি হয়েছে, নতুন সংযোগ হয়েছে। আমরা শুধু প্রধানমন্ত্রী পালিয়েছেন বলি বা ইমাম পালিয়েছেন বলি, আমাদের মাননীয় গভর্নরও পালিয়েছেন। তোফাজ্জল ভাই, এখানেও প্রশ্ন আছে, এটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে। সেটা হচ্ছে আমরা মানে সংস্কারের কথা বলছি, কিন্তু ব্যাংক খাত সংস্কার করছি, কিন্তু সেন্ট্রাল ব্যাংক যে তার গভর্নর কিভাবে সিলেক্টেড হবেন, তার গভর্নরের আসলে মেয়াদ কিভাবে হবে, কারা নিয়োগ পাবেন কারা পাবেন না, সেই সংস্কার নিয়ে তো কোনো আলাপ হচ্ছে না, কোনো ছক আলাপ হচ্ছে না, তো আলাপই হচ্ছে না, আলোচনার মধ্যে আসছে না। তো সেই ক্ষেত্রে আমাদের তো একটু মনে করতে হয় পেছনে আমাদের একজন অর্থমন্ত্রী, রসিকতার ছলে হোক আর ওনার স্বভাব বৈশিষ্ট্যের কারণে হোক, উনি এক পর্যায়ে বলছিলেন যে এসব চুরি ডাকাতি হচ্ছে, যে এগুলাকে খুব একটা চুরি না বলে এগুলোকে একটা সিস্টেম বলা ভালো, আর ঘুষকে ঘুষ না বলে স্পিড মানি বলা স্পিড ভালো। মানি বললে নাকি সুন্দর দেখায়। আরেকজন মন্ত্রী বলছিলেন দুর্নীতি করছেন তো করেন, কিন্তু এটা একটু সহনীয় করলে ভালো হয়। সেই তো কার জন্য চক্রেই কোনটা কাল কতটুকু চক্র সহনীয়, ঘুরছে এখনো, সেখান ওইটাও থেকে তো আমাদের একেবারে আপেক্ষিক। বের হয়ে আসতে হবে, সেই প্রত্যাশা অবশ্যই ওখান থেকে বের রয়েছে আমাদের। নিশ্চয়ই আরো একদিন আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।